হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে টুডে লাইট ইউটিউব চ্যানেলে স্বাগত এবং আমাদের টার্গেট এসএলএসটি ব্যাচে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব রেস্ট অ্যান্ড মোশন চ্যাপ্টারের লেকচার 3। এর আগে আমরা দুটো লেকচার কমপ্লিট করেছি। আজকে লেকচার 3 এবং প্রায় 30+ আমরা অবজেক্টিভ কোশ্চেন সলভ করেছি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আজকেও আমরা অনেক বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট এবং প্রচুর প্রবলেম সলভ করব। চলো লেকচারটা শুরু করা যাক। এরপরে আসি আমরা নেক্সট টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন ফর ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড বডি। যদি কোনো একটা বডি ইউনিফর্মলি অ্যাক্সিলারেট করে, অর্থাৎ সমত্বরণে গতিশীল যদি কোনো বস্তু হয়, তাহলে আমাদের এই চারটে সম্পর্ক মনে রাখতেই হবে। যে কোনো এই চারটে সম্পর্ক মনে রাখলেই হবে, কারণ এই চারটে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আর এখানে শুধু মাইনাস বন্ধনের জন্য খালি, যেখানে প্লাস থাকবে সেখানে হয়ে যাবে মাইনাস, আর কিচ্ছু না। তাহলে প্রথমে হচ্ছে বেগ সময় সম্পর্ক। বেগ সময়, যদি এরকম একটা প্রবলেম থাকে যেখানে ইনিশিয়াল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটি আছে এবং টাইম আছে এবং অ্যাক্সিলারেশন আছে, এর মধ্যে তুমি যদি কোনোটা যদি না থাকে, তাহলে তুমি যদি এর মধ্যে একটা কোয়ান্টিটি না দেওয়া থাকে তুমি বের করতে পারো। সরণ সময়, সরণ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ডেরিভেশন গুলো পাবে, কিন্তু ডেরিভেশন গুলো এখন দরকার নেই আমাদের, কারণ আমরা খুব অবজেক্টিভ টাইপ সলভ করবো। আমাদের বেসিক ফর্মুলা গুলো মনে রাখলেই হবে। এরপরে আছে বেগ সরণ সম্পর্কে। যদি আমাদের সরণ দেওয়া থাকে বা সরণ বের করতে হয়, ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি এন্ড ফাইনাল ভেলোসিটি দেওয়া থাকে, সেখান থেকে এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এবং n তম সেকেন্ডের সরণ কত সেটা বের করার জন্য আমরা sn u প্লাস 1 প্লাস a 2n মাইনাস 1, এই চারটে ফর্মুলা আমাদের কিন্তু মুখস্থ থাকতে হবে এবং মনে রাখতে হবে এই চারটে ফর্মুলা। বাকি যাবতীয় যা ফর্মুলা আছে আমরা এই চারটে ফর্মুলা থেকেই ডিরাইভ করতে পারি। বুঝা গেল? এরপরে আছে ভূপৃষ্ঠ থেকে উল্লম্ব পথে বস্তুর গতি, অর্থাৎ ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি ফ্রম গ্রাউন্ড। আমরা কিন্তু এই যে আরোহণ কাল, সর্বাধিক উচ্চতা, অর্থাৎ আরোহণ কাল কোনটাকে বলবো, ধরো আমি একটা ঢেল নিচের দিক থেকে ছুঁড়ে দিলাম, তাহলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে তার আরোহণ কাল। এবং এই আরোহণ কাল ইজ ইকুয়াল টু t1 ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এটা কিন্তু আমরা যে চারটে ফর্মুলা আগের স্লাইডে দেখলাম এখান থেকেই কিন্তু ডিরাইভ করে বের করতে পারি। কি করে বের করতে পারি দেখো। আর হবে, যেহেতু আমরা উলম্ব অর্থাৎ ভার্টিক্যাল লাইনে কোনো উলম্ব এই পথে বা এই পথে যখনই আমরা কোনো একটা বস্তুর আপ ডাউন ক্যালকুলেশন করব, তখন কিন্তু জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কাজ করবে, এবং যত উপর দিকে যাব তত কিন্তু মাইনাস জি, আর যত নিচের দিকে যাব তত কিন্তু প্লাস জি। বোঝা গেল? উপর দিকে গেলে আমাদের হবে মাইনাস জি এবং নিচে আসলে আমাদের হবে প্লাস জি। এই দুটো জিনিস আমাদের মনে রাখতেই হবে, এইটা মাইনাস জি আর এইটা হলো প্লাস জি। মানে যত উপরে যাব গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কিন্তু তত কমতে থাকে, এবং যত নিচের দিকে আসবো গ্র্যাভিটেশনাল মান তত বাড়তে থাকে, জি এর ভ্যালু বাড়তে থাকে, পজিটিভলি চেঞ্জ হবে। এইবার ধরো আমি একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে ছুড়ে দিয়েছি। ছুড়ে দিলে কি হবে, সে একটা সময় গিয়ে সর্বোচ্চ স্থানে দাঁড়াবে, তারপরে আবার যে ভেলোসিটিতে আমি ছেড়েছি সেই ভেলোসিটিতেই নিচে নেমে। কি করে? আমরা আগের স্লাইডে দেখো বেগ ও সময় লেখচিত্র যদি আমরা দেখি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এটি হয়ে যাবে কি, জিটি। যেহেতু সেটা উপর দিকে যাচ্ছে সেহেতু সেটা হয়ে যাবে মাইনাস জিটি। বোঝা গেল? এইখান থেকে যদি, যেহেতু আমার ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ এখানে বলেছে উপরে ওঠার ক্ষেত্রে আমরা শুধু একটা পথ কনসিডার করছি, ফর দিস পোর্শন, এই উপরে ওঠার যে পোর্শনটা এইটা শুধু ক্যালকুলেট করছি, তাহলে ফাইনাল ভেলোসিটি কত দাঁড়াবে? একদম পিক পজিশনে তার ভেলোসিটি হবে 0,
তাহলে ফাইনাল ভেলোসিটি বিকাম 0। তাহলে ইউ ইজ ইকুয়াল টু জিটি, দেখা যায় টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এইটি কি, টি হচ্ছে এখান থেকে সর্ব উচ্চতায় পৌঁছতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি, যেটা এখানে দেখিয়েছি। এরপর হচ্ছে সর্বাধিক উচ্চতা কত ক্লাইম করবে সেটা আমরা কি করে বের করব। আমরা আগের সর্বাধিক উচ্চতা বের করা মানে সর্বাধিক কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সরণ হয়েছে। আগের স্লাইডে যাও, তাহলে বেগ আর সরণের সময় থেকে আমরা কি জানতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার ভি স্কোয়ার অন্তিম ভেলোসিটি কত, 0, তাই তো। তাহলে এটাকে আমরা করে দিলাম 0। আচ্ছা দাঁড়াও, এইটাকে ভি স্কোয়ার 0, তাহলে এইটাকে আবার লিখি আমরা উলম্বর ক্ষেত্রে কি হবে। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, যেহেতু উপরে উঠছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস জি, তাহলে 2g। এসটা কি সরণ, আর এখানে কি বলবো আমরা, হাইট, কতটা উঁচুতে উঠছে, that is h. Now final velocity becomes 0 and that is u square is equal to 2gh. So h becomes u square by 2g. That's I mentioned here. So এইখানে হাইট, সো এখানে হাইটটা হচ্ছে u square by 2g, বুঝতে পেরেছি। নেক্সট, যখন ওই বলটাই আবার নিচের দিকে আরোহণ করবে, অবরোহণ করবে না, এটাকে বলবো অবরোহণ, তখন কি হবে। ধরো সর্বাধিক উচ্চতায় পৌঁছালো এবং বস্তুটি নিচের দিকে নামছে, অর্থাৎ ভূমি স্পর্শ করার একদম আগের মুহূর্তটা যদি আমরা ভেলোসিটি বের করি তাহলে কি হবে, মানে একদম এই ভেলোসিটি মানে থামিনি এখনো, নামছে, ভূমি স্পর্শ করবে তার আগের মুহূর্তটার ভেলোসিটি কত। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো। তাহলে আমার যখন আমি একদম পিক পয়েন্ট থেকে নামতে শুরু করেছি, পিক পয়েন্ট থেকে যখন নামতে শুরু করেছি তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, নিচে নামছি, গ্র্যাভিটেশনাল বাড়ছে, তাহলে এর ভ্যালু প্লাস জি, তাহলে 2gh, এইচই তো নামছি। এবার এই এইচ হলো যতটা আমরা হাইট কাভার করেছিলাম ততটাই হাইট তো আমাকে নামতে হবে, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এই হাইট সমান সমান দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g, হাইটটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। এই ইউ স্কোয়ার কি দিচ্ছে, যখন আমি এইখান থেকে কোন একটা বস্তুর উপর ধর ঢিল ছুড়লাম, আমি তো একদম জিরো ভেলোসিটিতে ছুড়বো না, আমার একটা সামথিং ভেলোসিটি থাকবে, সেটা দিয়ে আমি ছুড়ে দেবো। তাহলে সেই ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে সেই ভি ইউ। তাহলে এইখান থেকে যেটা দাঁড়ালো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার সমান সমান ইউ ইজ ইকুয়াল টু ভি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, আমরা যদি কোনো একটা বস্তুকে উলম্ব দিকে যে গতিবেগে ছুড়ে দেব, বস্তুটা পিক পজিশনে গিয়ে ভেলোসিটি 0 করে আবার সেম ভেলোসিটি নিয়ে ফিরে আসবে এবং ভূমি স্পর্শ করার আগের মুহূর্তটা সেই ভেলোসিটিতেই থাকবে যে ভেলোসিটিতে আমরা তাকে উপর দিকে নিক্ষেপ করেছিলাম। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে কোশ্চেন আসে। এরপরে হচ্ছে অবরোহণ কাল, অর্থাৎ অবরোহণ কাল যদি আমরা টি2 বলি, সেম আরোহণ কাল যদি আমরা বের করেছিলাম, আমরা অবরোহণ কাল বের করব। তাহলে অবরোহণ কাল কি করব, অবরোহণ কাল হবে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমাদের জেনারেল ফর্মুলা। তো এইখানে আমরা চেঞ্জ করবো, ভি ইজ ইকুয়াল টু ইউ, যেহেতু নিচে আসছে সেহেতু পজিটিভ জি,
জিটি। বোঝা গেছে? এবার অবরোহণ কালের ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিটি। সো টি ইজ ইকুয়াল টু কি ভি বাই জি। আবার আমরা কি জানি? ভি সমান সমান ইউ, তো ইউ বাই জি। অর্থাৎ যে ভেলোসিটিকে আমরা নিয়ে আমরা ছেড়ে দেবো কোনো বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করি, তাহলে অবরোহণ কাল কত সময় পর সে অবরোহণ করবে পিক পজিশন থেকে, সেটা কিন্তু আমরা বের করতে পারি ইউ বাই জি করে। তাহলে আমরা বলতে পারি আরোহণ কাল এবং অবরোহণ কাল কিন্তু সমান। বোঝা গেল? অর্থাৎ যতটা টাইম সে আবরোহণ করবে এবং ঠিক ততটা সময় সে নিচে নামবে। অর্থাৎ টোটাল আরোহণ এবং অবরোহণের টাইম হবে t1 প্লাস t2। অর্থাৎ t1 ইজ ইকুয়াল টু যেটা আরোহণের সময় এবং t2 ইজ ইকুয়াল টু যেটা অবরোহণের সময়। বোঝা গেছে? বেশ, তাহলে আপাতত এই পর্যন্তই কনসেপ্ট। এরপরে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, একটি পাথরকে ভূমি থেকে উপর দিকে ছুড়ে দেওয়া হলো। পাথরটি 10 সেকেন্ড সময়ে সর্বাধিক উচ্চতায় পৌঁছায়। ওই উচ্চতা থেকে কত সময় পরে ভূমি স্পর্শ করবে? একদম সিম্পল কোশ্চেন, সিম্পল থেকেও সিম্পল কোশ্চেন। 30 সেকেন্ড ভাবো, ভেবে অ্যান্সার দাও তোমরা। যারা পরে ভিডিওটা দেখছো, রেকর্ডেড ভিডিও, তারা টাইম মেনশন করে দেখার সঙ্গে সঙ্গে একটা কমেন্ট লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা খুব অ্যাটেনশন সহকারে ভিডিওটা দেখছো। দেখো, উপর দিকে ছোটা হলো 10 সেকেন্ড সময় সর্বাধিক উচ্চতায় পৌঁছায়। ওই উচ্চতা থেকে কত সময় পাথরটি আমরা কি জানি? আমরা যেটা এতক্ষণ জানলাম সেটা হচ্ছে যতটা সময় সে উপরে যাবে, আবার ঠিক ততটা সময় সে নিচে নেমে আসবে। তাই তো? অর্থাৎ t1 ইজ ইকুয়াল টু t2 আমরা জানলাম তো। অ্যান্সার কত হবে? 10 সেকেন্ড। এইরকম টাইপের অবজেক্টিভ কোশ্চেন কিন্তু আসবে, যেটা তোমাদেরকে ট্রিকি মনে হবে কিন্তু সহজ, একদম সহজ। তো তোমরা দেখতে থাকো, আরো কিছু কিছু প্রবলেম তোমরা নিজেরা নিজেরা ট্রাই করো। তো এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো? একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি 4 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। স্তম্ভটির উচ্চতা কত? তাহলে আমরা এইচ সমান সমান কি জানি? এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই, আচ্ছা দেখো, আমি আমার সলভ করার টেকনিকটা শিখে রাখো। এই একটা হচ্ছে স্তম্ভ, বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এইখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো এবং টোটাল টাইম লেগেছে 4 সেকেন্ড। তাহলে আমাকে দেওয়া আছে স্তম্ভটির উচ্চতা, অর্থাৎ এস, কতটা এস গেছে। তাহলে আমরা যদি দেখি এস লাইনে, এস আমরা বের করতে পারি এইটা, এই ফর্মুলাটা দিয়ে, অতএব এইটা। তাই তো? কিন্তু আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? দেখো, আমি তো জানি না আমার ফাইনাল ভেলোসিটি কত, কিন্তু আমি এখানে বলতে পারবো আমার ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে এস ইজ ইকুয়াল টু, যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইটা আমরা নিচের দিকে নামছি মানে পজিটিভ জি। এস ইজ ইকুয়াল টু হাইট, কতটা উচ্চতে আছে, ইউটি ইজ ইকুয়াল টু বিকাম 0, বিকাম ইনিশিয়াল ভেলোসিটি কি আমরা তো স্থির অবস্থা থেকে ফেলেছি, ইনিশিয়াল ভেলোসিটি কত? 0, দ্যাটস টার্ম বিকাম 0।
and half a becomes z and t কত সময় লেগেছে 4 সেকেন্ড 4 তার স্কয়ার। এইবার h সমান সমান কি জানবো হাফ g এর ভ্যালু হলো 9.8 মানে হচ্ছে অলমোস্ট 10 g ইকুয়াল টু 9.8 অলমোস্ট 10 ধরো জেনারেল ক্ষেত্রে আমরা 10 ইউজ করি 10 ইনটু 16 দেন 8 দুগুণে 16 এবং 8 10 80 মিটার। এইটা গিয়ে হলো অ্যান্সার ডি, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা কত 80 মিটার। বুঝতে পেরেছি? পরের প্রশ্নটা দেখো, স্থির অবস্থায় থাকা একটি বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। একই সঙ্গে ভূমি থেকে অপর একটি বস্তুকে উপরের দিকে 50 মিটার সেকেন্ড ইনভার্স বেগে ছোড়া হলো। বস্তু দুটি কত সময় পরে একে অপরকে অতিক্রম করবে? খুব ইন্টারেস্টিং অঙ্ক। 30 সেকেন্ড আগে অঙ্কটা পড়ো ভালো করে এবং ভাবো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলেছে স্থির 100 মিটার, তাহলে প্রথমত স্তম্ভটির উচ্চতা কত? s ইকুয়াল টু h ইকুয়াল টু ধরো 100 মিটার। এবার ধরো আমি এখান থেকে বলটা ছড়লাম আর এইখানে থেকে বলটা এসে এইখান থেকে ছাড়লাম, তাহলে একটা টাইম এরা দুজন দুজনকে ক্রস করবে, এ উপরে উঠে যাবে এ নিচে নেমে যাবে। তাহলে অ্যাট এ টাইম যখন দুজন দুজনকে ক্রস করছে, এই দুজন দুজনকে যখনই ক্রস করছে সেই টাইমটাতে কিন্তু যতক্ষণে ক্রস করছে ততক্ষণে কিন্তু দুজনে মিলে দুজনের যে টোটাল সরণটা, সেই টোটাল সরণটা কিন্তু এই যে টোটাল সরণটা এই দুজন আছে এটা কিন্তু 100 মিটার। এইখানেই লুকিয়ে আছে অঙ্কটার ম্যাজিক, তাই তো? তাহলে s1 ধরো একটা কোনো একটা টাইম আমরা মনে করি টাইম টি, সরি টাইম টি তারা কি করবে মিট করবে, ক্রস ইচ আদার। তাহলে একটা টাইমে তারা কিন্তু ক্রস করবে। এবার ধরো যে বস্তুটাকে উপর থেকে সরা হলো সে টি টাইমে কতটা ডিস্টেন্স তার সরণ হবে, তাহলে s1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, উপর থেকে যে আসছে তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তার এর ভ্যালু কত জি, পজিটিভ জি, তাহলে s1 দাঁড়ালো হলো পজিটিভ হাফ জি টি স্কোয়ার। এই টি টাইমে এতটা সরণ হয়েছে। নিচ থেকে যে বস্তুটা ছাড়ছি তার সরণ কত হবে, s2 ধরো আমি বললাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু নিচ থেকে ছাড়ছি তাহলে তার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে 50 মিটার সেকেন্ড ইনভার্স। মনে করলাম যে টি টাইম পরে গিয়ে
আমি কতটা ডিস্টেন্স গেলাম সেটা ক্যালকুলেট করব, সেহেতু আমরা টি টাইম, মানে সেই সময়টা টাইম দেবে। এবং এ, যেহেতু আমি উপর দিকে যাচ্ছি, তাহলে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে? মাইনাস জি। তো এখানে হবে মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পেরেছি? এবার এই যে S1 SS2, আমরা মনে করলাম ওই টি টাইমে গিয়ে তারা একে অপরকে ক্রস করেছে, তাহলে দুজনের টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু S1 প্লাস S2, এবং এই যে টোটাল যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কিন্তু কি হবে? 100 মিটারের সঙ্গে সমান হবে। এখানে আবার অনেকে বুঝতে অসুবিধা হবে কি করে। ধরো আমি বললাম, ধরো এই পজিশনটা না হয়ে এ যতটা স্পিডে ছুড়েছে ততক্ষণে এতটায় পৌঁছে গেছে, এইখানে গিয়ে এসে দুজনের মিট হয়েছে। কিন্তু এরকম তো হতে পারে না যে এ চলে গেছে পার হয়ে তারপরে আসতে পড়েছে, এরকম নয়, একই সঙ্গে ছাড়া হয়েছে। তাহলে মিট হলেই 100 মিটারের মধ্যেই কোথাও না কোথাও মিট হবে, 100 মিটারের বাইরে কোথাও যাবে না। বোঝা গেছে? তাহলে কি হবে, যখনই মিট হবে তাহলে S1 আর S2 এর ভ্যালু কিন্তু 100 মিটারই হবে, এর থেকে বেশি হতে পারে না। বোঝা গেল? তো এবার S1 আর S2 এর ভ্যালু কত? S1 এর ভ্যালু হচ্ছে 12 GT স্কোয়ার প্লাস ইউটি মাইনাস 1/2 জিটি স্কোয়ার। এটা এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 100 মিটার। ইউটি ইজ ইকুয়াল টু 100 মিটার, সো টি ইজ ইকুয়াল টু 100 বাই ইউ এর ভ্যালু কত? ইউ ইজ ইকুয়াল টু 100 বাই 50 মিটার পার সেকেন্ড ইনভার্স। সো এইটা যদি ভাগ করি তাহলে বেরোবে 2 সেকেন্ড। অর্থাৎ আফটার 2 সেকেন্ড দে মিট টু ইচ আদার এন্ড ক্রস টু ইচ আদার। বুঝতে পেরেছি? চলো, কোনো ডাউট থাকলে অবশ্যই পিন কমেন্ট করে জানাও। ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কোনো কোয়েরি থাকলে, প্রশ্ন থাকলে, আটকে গেলে সেটা পাঠাও। তো পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং একটা কোশ্চেন। প্রথমে ভাবো, বলছে এই উচ্চতায় একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি টি সময় পরে ভূমি স্পর্শ করে, T/3 সেকেন্ড পরে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? এইটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক। তাহলে অঙ্কটা কি করে করব? সেম, একদম ইজি অঙ্ক। তো ধরো এটা আমার একটা স্তম্ভ, আমি এখান থেকে, এর উচ্চতাটা কত? এইচ। এবং মানে তার কত ডিসপ্লেসমেন্ট হয়েছে? এইচ ডিসপ্লেসমেন্ট হয়েছে কত সময়? প্রথম কন্ডিশন কি বলেছে, যদি আমি উপর থেকে ছেড়ে দিই তাহলে টি সময় পরে ভূমি স্পর্শ করবে। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমার জেনারেল ফর্ম। এবার এইটাকে আমরা মডিফাই করে নিচ্ছি, এস ইজ ইকুয়াল টু এইচ, ইউটি কত? 0, আর হাফ যেহেতু নিচের দিকে আসছে তাহলে জি এর ভ্যালু পজিটিভ, এবং টাইম কত লেগেছে? টি, ক্যাপিটাল টি। এই টাইমে সে টোটাল এইচ যে ডিস্টেন্সটা আছে, সরি এইটা হবে এইচ, এই এইচ ডিস্টেন্সটা ট্রাভেল করেছে। এবার বলেছে সময়টা যদি T/3 সেকেন্ড হয় তাহলে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? তাহলে T/3 সেকেন্ডে যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেইটাই হবে তার ডিসপ্লেসমেন্ট।
সরণ। তাহলে আবার যদি আমরা করি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার হচ্ছে যদি আমি এর সরণটাকে রাখি, এইবার ইউটি তো 0, হাফ জি টাইমটা কি দিয়েছি t/3 তার স্কোয়ার। তাহলে a সমান সমান হাফ জি টি স্কোয়ার বাই 9 লিখতে পারি তো। এইবার তাহলে h ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার ইন্টু 1/9 লিখতে পারি। এইটুকুটাকে আমরা কি বলতে পারি, h বলতে পারি, h/9 লিখতে পারি। তাহলে টোটাল ডিস্টেন্স যদি h হয় তাহলে t/3 সেকেন্ড পরে সে একটা ডিস্টেন্স ধরো h এর 9 ভাগ h/9 ডিস্টেন্স কি করবে, উপর থেকে নিচে পড়বে। তাহলে ভূমি থেকে কতটা উপরে থাকবে, ভূমি থেকে থাকবে টোটাল ডিস্টেন্স হলো h মাইনাস h/9, so 9h by h/9 that is 8h/9। তাহলে ভূমি থেকে উপরে থাকবে 8h/9, বুঝতে পেরেছি? ভূমি থেকে 8h/9 ডিস্টেন্স উপরে থাকবে। তাহলে রাইট অ্যান্সার হবে ডি। দেখো এর পরের কোশ্চেনটা খুব একটা ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। পরের কোশ্চেনটা বলেছে একটি উঁচু স্তম্ভের শীর্ষদেশ থেকে দুটি পাথর খণ্ডকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে ফেলে দেওয়া হলো। পাথর খণ্ড দুটির মধ্যে আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক ত্বরণের মান কত? তো আমি মনে করলাম প্রথম যে বস্তুটির আমরা বের করি প্রথমে বেগ। আপেক্ষিক বের করতে গেলে আপেক্ষিক বেগ বের করতে প্রথমে তাদের বেগ বের করতে হবে দুটো পাথরের। তাহলে প্রথমটার ক্ষেত্রে ধরো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে যেহেতু নিচে নামছে তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0, ইনিশিয়াল ভেলোসিটি 0। ভি ইজ ইকুয়াল টু যেহেতু নিচে নামছে পজিটিভ সি জি টি। এটা দিয়ে দাঁড়ালো প্রথমটার ভেলোসিটি বেগ। দ্বিতীয়টার বেগ কত হবে, ভি টু কি হবে, এটা ধরো ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু। ভি টু সমান সমান হবে ইউ প্লাস এটি। এটা যদি একবার ডাইরেক্ট লিখি তাহলে কি দাঁড়াবে জিটি। তাহলে জি কিন্তু টি টি সেকেন্ড প্লাস 2 সেকেন্ড পরে, বোঝা গেল? তো ভি টু সমান সমান ভিটি জিটি 2 সেকেন্ড ব্যবধানে বলে। সো 2 সেকেন্ড পরে প্লাস 2g। তো নাও বেগ আপেক্ষিক বেগ কত হবে, v2 minus v1 that is gt plus 2g minus gt। তাহলে আপেক্ষিক বেগ বের হলো 2g। এবার হচ্ছে আপেক্ষিক ত্বরণ। ধরো যদি একটা সেম ডিস্টেন্স হয়, উচ্চতা হাই হয়, এখান থেকে একটা বস্তু ছেড়ে দিলাম, 2 সেকেন্ড পরে আবার একটা অন্য বস্তু এখান থেকে ছেড়ে দিলাম। যখন এরা নিচে পড়বে তখন তো তাদের একই ত্বরণ হবে, জি এর ভ্যালু তো সেমই হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেক্ষেত্রে তো কোনো চেঞ্জ নেই। তাহলে জি মাইনাস জি ইজ ইকুয়াল টু বিকাম 0। তাহলে আপেক্ষিক বেগের মান কত, আপেক্ষিক ত্বরণের মান কত হবে, আপেক্ষিক ত্বরণের মান হবে 0। তাহলে রাইট অপশন কি হবে 2g and 0। বোঝা গেছে?
চলো নেক্সট কোশ্চেন দেখো, একটি বস্তু কণার টি সময়ের সরণ হচ্ছে x ইকুয়াল টু 2 প্লাস 3t প্লাস 5t স্কোয়ার। বস্তুটির গতি সমতরণযুক্ত, অসমতরণযুক্ত, ত্বরণহীন বা সমবন্ধনযুক্ত, কি করে বের করব? খুব সিম্পল অঙ্ক। x বলে দিয়েছে 2 প্লাস 3t প্লাস 5t স্কোয়ার, তাহলে তার গতি অর্থাৎ ভেলোসিটি dx dt is equal to v is equal to 2 এর ডেরিভেটিভ করলে 0, 3t 3 প্লাস 10t 3 প্লাস 10t, অর্থাৎ ভেলোসিটি দাঁড়ালো v প্লাস 3 প্লাস 10t, তাই তো? এবার দেখো t এর ভ্যালু ধরো 1 সেকেন্ড, তাহলে ভ্যালু কত হবে? 3 প্লাস 10 ইকুয়াল টু 13। t এর ভ্যালু যখন 2, t ইকুয়াল টু 2, 3 প্লাস 10 ইন্টু 2 20, তাহলে হবে 23। ডিস্টেন্স কত? 10। t এর ভ্যালু কত? 3। ডিস্টেন্স কত? 3 প্লাস 3, দ্যাট ইজ 33। ডিস্টেন্স কত? 10। অর্থাৎ ভেলোসিটি যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু একটা রিদমে চেঞ্জ হচ্ছে। কোনোবার দেখো প্রত্যেকবারই কিন্তু এরপরে যদি আমরা t এর ভ্যালু যত বাড়াবো, t ইকুয়াল টু 4 5 6 ডট 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 ডট, তত কিন্তু 33 43 53 এইভাবে কিন্তু কি ভেলোসিটির মান বাড়তে থাকবে। তাহলে এইটাকে আমরা বলা যাবে যে ভেলোসিটির যে চেঞ্জেস এট এ টাইম সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি বস্তুটা কিন্তু একটা সমত্বরণ যুক্ত, অর্থাৎ বস্তুটার গতি সমত্বরণ যুক্ত। বোঝা গেল? নেক্সট, এবারে দেখো একটি বস্তু স্থির অবস্থা থেকে শুরু করে সমতরণে গতিশীল। বস্তুটি n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং বস্তুটির n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? একদম সোজা অঙ্ক। তাহলে একটা n তম সেকেন্ডের দূরত্বের ফর্মুলা আমরা কি জানি? n তম সেকেন্ডে আমাদের দূরত্বের ফর্মুলা হচ্ছে Sn is equal to u plus half a 2n minus 1। আর যদি আমি n তম বস্তুটির n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বলি, তাহলে Sn প্রাইম বললাম, এটা ধরো un ut আর হচ্ছে এখানে ধরো n, তাহলে un প্লাস হাফ a n স্কোয়ার। বোঝা গেছে? তাহলে যদি আমরা ভাগ করি Sn by Sn prime is equal to u plus half a 2n minus 1 by un plus half a n square। দেখো ইনিশিয়াল তো জিরো, তাহলে কেটে গেল হাফ হাফ কেটে গেল, এ কেটে গেল, হাফ হাফ কেটে গেল, এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2n minus 1 বাই, তাহলে 2n minus 1 by n স্কয়ার, 2n by n স্কয়ার minus 1 by n স্কয়ার, n তাহলে 2 by n minus 1 by, তাহলে রাইট অপশন কোনটা হবে? অপশন নাম্বার এ। বুঝা গেছে? পরবর্তী অঙ্কটা, দেখো
এগুলো খুবই একটা ভালো অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। বলেছে এক্স ওয়াই তলে গতিশীল একটি কণার বেগ ভি ইকুয়াল টু কে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, যেখানে কে একটি ধ্রুবক। কণাটির গতিপথের সমীকরণ হলো এ বলছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, বি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ধ্রুবক, সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ধ্রুবক, আর ডি ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি করব? তাহলে ধরো এই একটা এক্স ওয়াই তল, এবং এখানে একটা ভেলোসিটি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। কে হেয়ার ইজ এ কনস্ট্যান্ট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এবার আমরা পয়েন্টে আসো, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কে ওয়াই আই ক্যাপ প্লাস কে এক্স জে ক্যাপ লিখতে পারি, এবং এইটাকে লিখছি ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। বোঝা গেল? এবার এই ভি এক্সটা কি, আমরা তো এই ট্যানজেন্টের ফর্মুলা থেকে পাচ্ছি। তাহলে আমরা ভি এই ভি এক্স সমান সমান হচ্ছে ডিএক্স ডিটি, এন্ড এই ডিএক্স ডিটির মান হচ্ছে কে ওয়াই। ভি ওয়াইটাকে ডি ওয়াই ডিটি, আর এর মান হচ্ছে কে এক্স। তো নাও আমরা যদি ভি ওয়াই বাই ভি এক্স করি, তাহলে কি দাঁড়াবে? কে এক্স বাই কে ওয়াই, বুঝতে পেরেছি, ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, কে কে কেটে গেল। এইটা সমান সমান আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডিএক্স। কিভাবে? এখানে অনেকে বুঝতে পারবে না। এক্স এর ভ্যালু কি, কে এক্স এর ভ্যালু কি, ডি ওয়াই বাই ডিটি, বাই হচ্ছে কে ওয়াই এর ভ্যালু হচ্ছে, বাই হচ্ছে ডিএক্স বাই ডিটি। এটাকে উল্টে লিখলে ডি ওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স, সো ডি ওয়াই বাই ডিএক্স। বোঝা গেল? নেক্সট, সো আমরা এইটুকুটা থেকে যদি বলি, এইটুকুটা থেকে যদি বলি, তাহলে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ডিওয়াই বলতে পারি। বোথ সাইডে ইন্টিগ্রেশন দিলাম, তাহলে এটা কি দাঁড়াবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস সি, বা অর এটাকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। অর এটাকে এইভাবে করা যেতে পারে যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার জিরো ইন্টিগ্রেশন করলে কি হবে? একটা কনস্ট্যান্ট। কখন একটা কনস্ট্যান্ট? সো that's not really good. So you can use, so finally you can use this type of form.
and you get this type of format. So here finally meet with x square minus y square is equal to c. So finally final answer will be B. Option B is your final answer. So then solve the next question. বলছে একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি পাথরখণ্ড ফেলা হলো, পাথরটি তার পতনকালের শেষ 1 সেকেন্ডে মিনারের উচ্চতার 5/9 অংশ অতিক্রম করে, পাথরটির পতনকাল কত? একদম খুব একটা ভালো অঙ্ক, এটা একদম খুব ভালো অঙ্ক। কি করে সলভ করবো? তো দেখো বলেছে একটি স্তম্ভের শীর্ষ থেকে একটা পাথরখণ্ড ফেলা, তাহলে একটা স্তম্ভ এঁকে নিই। আমার স্তম্ভগুলো কেন যেন বেঁকা হয়ে যায়, ভারী মুশকিল। চলো এবার হয়েছে সোজা, গুড। নাও বলেছে একটি স্তম্ভের শীর্ষ থেকে তার পতনকালের শেষ 1 সেকেন্ডে মিনারের 5/9 অংশ অতিক্রম করে। তাহলে আমি মনে করি টোটাল হাইটটা হচ্ছে h এবং শেষ 1 সেকেন্ডে, শেষ এটা 1 সেকেন্ড, সেক্ষেত্রে 5/9h 5/9 অফ h এত অংশ অতিক্রম করেন। তাহলে রেস্ট অফ দ্য টাইম কত? মনে করি এইখানে t-1 সেকেন্ড টাইম লেগেছে, এইখানটায় সে অতিক্রম করেছে কত? 1h h minus 5h/9, so 9h/5h/9, that is 4h/9, তাহলে 4h/9 এতটা ডিস্টেন্স এতটা সময় সে কভার করেছে, হয়ে গেল। এবার পাতন কাল বলতে কি বলছো? এবার বলছে পতন কাল হচ্ছে, তাহলে এই t1 - 1 + 1 এইটা হচ্ছে আমার পতন কাল, তাই তো? তাহলে আমি মনে করি আমার টোটাল টাইম লেগেছে, তাহলে আমি মনে করি এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ পেনটাও কাজ করছে। টোটাল উচ্চতা হচ্ছে হাইট, তাহলে এইচ হাইট অতিক্রম করতে তার কত সময় লেগেছে? এইচ সময় অতিক্রম করতে তার কত সময় লেগেছে? কতটা স্মরণ করেছে সে এইচ? ধর আমি টোটাল, ধরো এই টোটাল টাইমটা এইচ, সরি টোটাল ডিস্টেন্স হাইটটা এইচ, তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এইচ, ইউটি বিকাম 0, তাহলে হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাই তো?
এইবার এবার হচ্ছে আমরা এই পোর্শনটা করি। তাহলে 4/9, এই 4/9 এইচ ডিসপ্লেসমেন্ট হয়েছে কত সময় না হাফ জি টি মাইনাস ওয়ান স্কোয়ার এই টাইমটার মধ্যে হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমরা টি এর ভ্যালু বের করে নিতে পারি তাহলে আমার কাজ হয়ে গেল। এইচ এর ভ্যালু কত, তাহলে 4/9 ইন্টু হাফ জি টি স্কোয়ার, এইখানে যদি ভাঙে তাহলে হাফ জি টি মাইনাস ওয়ান স্কোয়ার, হাফ হাফ কেটে গেল, জি জি কেটে গেল, তাহলে 4/9 টি স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে, তাহলে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/9 টি স্কোয়ার, তাই তো। তাহলে এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি টি, তাহলে এটা 5/9 টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা যদি করি 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে দাঁড়ালো 5t স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5t স্কোয়ার সরি ভুল হয়েছে, 5t স্কোয়ার 5t স্কোয়ার মাইনাস 9 টু দ্য 18t হবে তো, 18t প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা মিডিল টার্ম করো, 5t স্কোয়ার 5×9 = 45, তো 3×15 = 45, তাহলে 15t মাইনাস 3t প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে 5t কমন নিলাম, তাহলে পড়ে থাকলো t মাইনাস 3, এখান থেকে 3 কমন নিলাম, পড়ে থাকলো t মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। t মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আর হচ্ছে 5t মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো t ইজ ইকুয়াল টু পজিটিভ 3 and 5t is equal to 3, t is equal to 3/5। সো এইটা তো হতে পারে না না, যে টাইমটা 1 সেকেন্ডের থেকে কম, that is less than 1, that is not possible, কারণ আমরা বলেই দিয়েছে 1 সেকেন্ডে এতটা ডিস্টেন্স কভার করে। তো টোটাল টাইম লেগেছে t is equal to 3 সেকেন্ড, yes yes 3 সেকেন্ড, বোঝা গেছে। নেক্সট বলেছে একটি বস্তু উপর থেকে একটি বস্তুকে খাড়া নিচের দিকে 20 মিটার বেগে ছোড়া হলো, কিছুক্ষণ বস্তু পৌঁছতে 80 মিটার সেকেন্ডে ভূমি স্পর্শ করে, ওই বস্তুর উচ্চতা কত। খুব সাধারণ একটা অঙ্ক, খুব সাধারণ একটা অঙ্ক। তাহলে আমরা কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, নিচের দিকে ছড়েছে তাহলে জি পজিটিভ, সো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs। এবার ভি স্কোয়ার, ভি কত ফাইনাল 80 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু এস। তাহলে এখানে 20 এস সমান সমান 886400 মাইনাস 400 বাই 20,
তাহলে 6000/20 300 meter answer. So up to this we have solved almost 32 to 35 question. 35টার মতো আমরা কোশ্চেন লেকচারে সলভ করলাম। তোমরা আরো নেট থেকে বিভিন্ন বই থেকে তোমরা সলভ করতে পারো কোশ্চেন। আমাদের টেলিগ্রামে যুক্ত হও, আমরা প্রতিদিনই প্রবলেম সলভ কোশ্চেন ওখানে আপলোড করি। লিংক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে, আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। যারা যারা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব, যারা যারা এতক্ষণ ধরে লেকচারটা সম্পূর্ণ দেখলে তাদেরকে বলবো যদি লেকচারটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। যারা এসএলএসটি প্রিপারেশন করছে, দেখো যাদের পেইড কোর্স নেওয়ার ক্ষমতা আছে তারা পেইড কোর্স নিক, কোনো অসুবিধা নেই। আমরা পেইড কোর্স প্রোভাইড করছি না। আমরা চাইছি যে পশ্চিমবঙ্গের যেসব ছেলেমেয়েরা বিশেষ করে যারা ফিজিক্সে আছে, আমি বেসিকলি তাদের জন্য বলছি, যারা চাও এবারের এসএলএসটিটা ক্র্যাক করতে এবং একটা মাস্টার টিচার পদে যারা নিজেদেরকে ভবিষ্যতে দেখতে চাও, তাদের প্রিপারেশনটা যেন টাকার জন্য কোনো রকম আটকে না যায়, তার জন্য আমার এই উদ্যোগ। যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলো, কনসেপ্টগুলো বোঝাতে আমি পেরে থাকি তাহলে খুবই ভালো। তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা আমরা এখানে ফিজিক্যাল সায়েন্সের টোটাল কোর্সটাই পড়াবো উইদাউট চার্জিং এনি কস্টিং। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, অন্যদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট তো করবেই, সবসময় বলছি যেখানে অসুবিধা হবে কমেন্ট করো, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করো, জাস্ট কমেন্ট করো। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।